ঢাকা শহরে এত বড় বড় বাড়িঘর দেখে মাথার উপরে যেন ছাদ ভেঙে যাওয়ার মতো অবস্থা। এত বড় বাড়ি মনে হয় জীবনে আর কখনো দেখিনি। আর ঢাকা শহরে না আসলে তো কখনো দেখতেই পারতাম না এত বড় বড় দালান কোঠা। কখনো গ্রামের মধ্যে এমনটা দেখিনি। আর ধুলাবালি যেন নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাচ্ছে। আমি গ্রামের মানুষ, গ্রামকে ভালোবাসি। গ্রামে থাকতে আমি পছন্দ করি। ওখানে যে আমার জীবন কেটে গিয়েছে, আমার শৈশব কেটেছে ওই গ্রামের মধ্যেই। এসব ভাবতে ভাবতে আমি হাঁটছিলাম আর একটা ভাড়া নেওয়ার জন্য বাসা খুঁজছিলাম। কিন্তু ঢাকা শহরে নতুন কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। কোথায় গেলে কি করব? আপনাদের এই ফাঁকে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আবির। আমার পরিবার বলতে আমি ছাড়া আর কেউ নেই। কারণ ছোটবেলায় মা বাবা গত হয়, এরপর গ্রামের মধ্যে চাচা আমাকে বড় করে। আমি এক হতভাগা মানুষ। ছোটবেলায় যখন বয়স ছিল 13 বছর, তখন আমার চাচিও মারা যান। চাচা চাচির কাছে বড় হয়ে থাকা সত্ত্বেও যেন আমি এক অভিশাপ। আমার কপালটা এতটাই খারাপ, আমি এতটাই হতভাগা যে আমি যার কাছে যাই সে দুর্ভাগ্যবশে কিছু না কিছু হারায়। আল্লাহ পাক কেন যে আমাকে এমন বানিয়েছেন জানি না। আমি গ্রামের মধ্যে টেনে টুনে ইন্টার শেষ করলাম। এখন ঢাকা শহরে এসেছি, একটা সরকারি ভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, চান্স পেয়েছি। হাজারো মানুষের ভিড়ে আমি একজন যে চান্স পেয়েছি, তাই ঢাকা এসেছি। জগন্নাথ ইউনিভার্সিটির আশেপাশে দেখছি কোনো বাসা খুঁজে পাই না, কিন্তু কোথায় খুঁজবো এসব ভাবতে ভাবতে হাঁটছি। তখনই কারোর সাথে ধাক্কা লাগে আর আমি পড়ে যাই। এভাবে মাঝ রাস্তার মধ্যে খাম্বার মতো যদি দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকান তাহলে তো মানুষের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাবেন, এটাই স্বাভাবিক। ছেলেটাকে ভালো করে তাকিয়ে দেখি। ভালো করে তাকাতেই দেখলাম ছেলেটার কপালে চশমা উঠে এসেছে। তার মোটা ফ্রেমের চশমাটা মনে হয় ধাক্কায় চোখ থেকে খুলে কপালে চলে এসেছে। ফর্সা মুখে কেমন জানি চিন্তার রেখা। দেখে মনে হচ্ছে না ছেলেটা শহরের, মনে হচ্ছে গ্রামের। কারণ কাঁধে একটা ব্যাগ। এমনিতে ভার্সিটিতে যেতে লেট হয়ে যাচ্ছে, তার উপরে ছেলেটা মাঝখান থেকে এসে আমার আবার দেরি করে দিল, তাই রাগটাও একটু বেশিই চলে আসলো। আপনি কি চোখে দেখেন না, নাকি চোখ থাকা সত্ত্বেও অন্ধের মতো চলাফেরা করেন? রাস্তা দিয়ে কি আপনি হাঁটতে পারেন না? মাঝখান দিয়ে কে বলেছে আপনাকে হাঁটার জন্য? সামনে থাকা মেয়েটা একগাদা কথা শোনাতে লাগলো। চুপ করে শুধু মেয়েটার কথাই শুনলাম। কিছুক্ষণ পর মেয়েটা থেমে যাওয়ার সাথে সাথে আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, আসলে আমি ঢাকা শহরে নতুন। আমি এখানে একটা বাসা খুঁজছিলাম, কিন্তু কোথায় যে আমি বাসা পাবো সেটাই জানি না। মেইন রোড দিয়ে হাঁটছিলাম, কিন্তু আপনাকে খেয়াল করিনি, তাই হয়তো বা আপনার সাথে আমার ধাক্কা লাগে। তার জন্য আমি অসংখ্য দুঃখিত। আপনার দুঃখিতর গুলি মারি আমি। কথাটা বলে আমি ওখান থেকে হন হন করে হাঁটা ধরলাম। আর একটা কথাও বললাম না, কারণ যে আমার দেরি হয়ে যাচ্ছে। এখনই যদি না পৌঁছাতে পারি তাহলে দেখা গেল ওখানে অনেক কথাই শুনতে হবে আমাকে। মেয়েটা অপরূপ সুন্দরী, যে কেউ মেয়েটার দিকে তাকালে একবারেই মুগ্ধ হয়ে যাবে। কিন্তু আমি অন্য ছেলেদের মতো না, কারণ আমার মতো গরিব ছেলেদের প্রেম ভালোবাসা শোভা পায় না। আমরা গরিব, তাই আমাদের এসবে মানায় না। ভালো লেগেছে এতটুকুই শেষ, এর থেকে আর বেশি কিছু না বাড়ানোই ভালো। আমি উঠে সামনের দিকে হাঁটা ধরলাম। সামনে হঠাৎ করে দেখলাম সামনে একটা বৃদ্ধ লোক গাড়ি থামিয়ে বসে কেমন জানি না হাঁপাতে রাখলো। আমি খেয়াল করলাম আশেপাশের মানুষ অনেকেই হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ এই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারছে না কি হয়েছে। আসলেই এই শহরটা যেমন সুদর্শন, ঠিক তেমনই ওই মানুষগুলো এমনই হয়ে গিয়েছে। এই শহরের মানুষ সবাই স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কখনো কেউ কিছু করে না। বৃদ্ধ মহিলার অবস্থা ঠিক ভালো না। আমি দৌড়ে মহিলাটার কাছে গিয়ে জিজ্ঞেস করি, আন্টি আপনার কি হয়েছে? আপনার কি কোনো সমস্যা? আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? বৃদ্ধ মহিলাটা আমার দিকে তাকিয়ে করুণ চোখে বলতে লাগলো, বাবা, তুমি আমার এই ওষুধটা যদি পারো এখনই নিয়ে আসো। আমার যাওয়া সম্ভব না, আমি যেতে পারবো না। সামনে একটা হসপিটাল আছে, তুমি যদি পারো আমাকে এটা এখনই নিয়ে এনে দাও। কারণ এটা ছাড়া যে আমি হয়তো বা আর বাঁচবো না, 2-1 মিনিটের মধ্যেও মারা যেতে পারি। বৃদ্ধ মহিলাটার কথা শুনে ওষুধের স্প্রেটা নিয়ে আমি ফার্মেসির দোকানে যাই। ওখানে গিয়ে ওষুধটা আমাকে দেয়। ওটার দাম বলে 4,500 টাকা। আমার কাছে মাত্র 5,000 টাকা আছে। কিন্তু এত কিছু না ভেবে আমি ওনার জন্য ওষুধটা নিয়ে ওনার কাছে যেতেই ওনাই মুখে মারতে উনি যেন এখন একটু খুব একটা শান্তি অনুভব করতে লাগলো।
উনি এখন যেন অনেক ক্লান্ত, তাই ওভাবেই ফ্লোরের মধ্যে বসে পড়লো আর অঝোর ধারায় চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন ওনার উদ্দেশ্যে আমি বলে উঠি, আন্টি আপনি কান্না করছেন কেন? আপনি ঠিক আছেন তো? আপনার এখন শরীর কোনো প্রকার খারাপ লাগছে না তো? তাহলে চলেন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি এতটুকু ভাবছি যে আজকে যদি তুমি না থাকতে তাহলে আমার কেমন অবস্থা হতো। আমার মেয়েটা আমাকে ছাড়া কিভাবে থাকতে পারতো? আমার কিছু হয়ে গেলে আজকে আমার মেয়ের কি করতো? তুমি এমন একটা ব্যক্তি যে ফেরেশতার মতো আমার জীবনটা বাঁচিয়েছো। আর আশেপাশে তাকিয়ে দেখো, কেউ সাহায্যের জন্য হাত বাড়িয়ে আসেনি। আসলে এই শহরটা সবার জন্য না, সবাই নিজেদের জন্য। আর সবাই স্বার্থপর। আমি তো তোমার নামটাও জানলাম না। তুমি কি? তোমার বাসা কোথায়? আর কোথা থেকে তুমি এসেছো? বৃদ্ধ মহিলাটা বৃদ্ধ মহিলাটার কথা শুনে আমি বলে উঠি, আমি আবির, গ্রাম থেকে এসেছি। আমার পরিবারে মা বাবা কেউ নেই। এখানে এসেছি একটা ইন্টারভিউতে চান্স পেয়েছি, কিন্তু থাকার জন্য একটা বাসা খুঁজতেছি। সেই বাসা খুঁজে পাচ্ছি না। এখন জানি না পরের পরিকল্পনা কি হবে আর ভাগ্যে কি বা লেখা আছে। আমার কথা শুনে বৃদ্ধ মহিলাটার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমিও ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনি এভাবে কান্না করছেন কেন? আপনি এভাবে কান্না করবেন না আন্টি, আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। আমি তো এখানে কোনো খারাপ কথা বলিনি আপনাকে। না বাবা, সেটা না। তোমার মা বাবা নেই সে কথা শুনে খুব খারাপ লাগছে। তোমার মা বাবা যদি বেঁচে থাকতো তাহলে অনেক গর্ববোধ করতো যে তোমার মতো ভালো একজন ছেলে তারা জন্ম দিয়েছে। তোমার বাসা খোঁজার কোনো প্রয়োজন নেই। আজকে থেকে তুমি আমার বাসায় থাকবে আর আমার কাছেই তুমি খাবে। তোমার কোনো সমস্যা নেই। থাকা খাওয়া তোমার কোনো অসুবিধা নেই। তুমি আমার উপরে একটা চিরকুট রুম আছে, ওইখানে তো তুমি থাকতে পারবে। আমার মেয়ে এবার ফাইনাল ইয়ারে, তুমি যেহেতু ফার্স্ট ইয়ারে আছো, ও তোমাকে অনেক সাহায্য করতে পারবে। তুমি আমার গাড়িতে উঠে বসো। আমি ওনাকে অনেকবারই বারণ করেছি যে আমি যাব না, কিন্তু উনি নাছোড়বান্দা। উনি আমাকে না নিয়ে যাবেই না। উনি আমাকে জোর করে ওনার বাসায় নিয়ে আসে। বাসার সামনেই আসতেই দারোয়ান গেট খুলে দেয়। দেখলাম বাসাটা 10 তলা। বাসাটা ওনার মনে হয়। পুরোটা উপরের তলায় উনি থাকে, মনে হয় বাকিগুলো ভাড়া দিয়েছে। চলো লিফটে উঠে বসো। সামনে একটা বক্স দেখিয়ে কথাটা বললো, কিন্তু বক্সে উঠবো কেন? আমরা তো উপরে যাব। কথাটা আমি ওনাকে জিজ্ঞেস করলাম। আরে বাবা, এটা হচ্ছে বক্স লিফট। এখানে করে তুমি উঠলে তোমাকে সোজা উপর তলায় নিয়ে যাবে। তোমাকে কষ্ট করে হেঁটে উপরে ওঠা লাগবে না। তুমি আমার সাথে চলো। বৃদ্ধ মহিলাটি আমার হাত ধরে বক্সের ভিতরে প্রবেশ করে। বক্সে যখনই উপরের দিকে উঠতে লাগলো, আমি ভয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম বক্সটা। আরে বাবা, ভয় পেও না। তুমি নতুন হয়তো বা ভয় পাচ্ছ, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বেশি সময় লাগেনি, প্রায় 3 মিনিটের মধ্যে ওপরে চলে আসি। তখন বৃদ্ধ মহিলাটি আমাকে ওনার সাথে করে নিয়ে যায়। এরপর একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ি বলে ভুল হবে, এটা একটা রুম। রুমের গেটটা খুলতেই দেখলাম ওখানে অনেকগুলো ভেতরের রুম আছে। ঢাকা শহর বলে কথা, গ্রামে তেমন কখনো দেখিনি, তাই আমি এগুলোর প্রতি এতটা অভিজ্ঞ না, তাই জানিও না। দেখলাম বাসার ভিতরে আরেকটা সিঁড়ি বেয়ে গেছে, ওখান থেকে চলে গেছে আরেকটা রুম। রুমটা আমাকে দেখে দিয়ে উনি বলে ওঠে, বাবা, আজকে থেকে তুমি এখানেই থাকবে আমাদের সাথে। আর কিছু হলে আমাকে জানাবে তুমি। আর আমাদের সাথেই খাবে, সমস্যা নেই। আর হ্যাঁ, তুমি এখন থেকে আমাকে আন্টি বলে ডাকবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। কথাটা বলে উনি নিচে চলে যায়। আমি রুমটা ভালো করে তাকিয়ে দেখি, অনেক সুন্দর রুমটা। বেলকনির দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। সামনে যে সৌন্দর্য দৃশ্য দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। একটা সুন্দর বাসার মধ্যে থাকতে পারবো কখনো কল্পনাও করতে পারিনি। রুমের ভিতরে সব কিছুই আছে, তাই ব্যাগটা বের করে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর আন্টি আমার কাছে খাবার নিয়ে আসে। আমি খাবারটা খেয়ে শুয়ে পড়লাম, কারণ এমনিতে সারাদিনে অনেক ক্লান্ততে গিয়েছে।
আন্টি যাওয়ার পর বলে গিয়েছে আগামীকাল থেকে যেন ওনার মেয়ের সাথে আমি ইউনিভার্সিটিতে যাতায়াত করি। যেহেতু আমি এখানে কিছুই চিনি না, তাই ওনার মেয়ে আমাকে সাথে করে নিয়ে যাবে। ওনাদের ঋণ আমি কিভাবে পরিশোধ করব নিজেও জানি না। আমি অনেকবার বলেছি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনল না, বরঞ্চ আমাকে বকাঝকা করে ওখান থেকে চলে গেল। আসলে পৃথিবীতে এমন ভালো মানুষ পাওয়া অনেক কষ্টে, তাই আমি অনেক খুশি। আল্লাহ পাক হয়তোবা আমার মুখ চেয়ে রেখেছে, তাই এমন ভালো মানুষের কাছে আমাকে পাঠিয়েছে। এমনিতে অসহ্য গরম, তার উপরে মাথাটা গরম হয়ে গিয়েছে এই সময়। তার উপরে কোনো রকমে ভার্সিটিতে এসে পৌঁছালাম। আমাকে দেখে বান্ধবীরা বলে ওঠে, কিরে দোস্ত, তোর আসতে এত দেরি হলো কেন? কোথায় ছিলি? সে কখন থেকে তোকে কল করছি, তোর কোনো খোঁজ নেই। আসতে এত লেট হয়ে গেল, তাড়াতাড়ি আয়, না হলে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আরে ভাই বলিস না তো, এমনিতেই একটা গাধার জন্য দেরি হয়ে গেছে। খাম্বার মতো মাছ রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল, ধাক্কা খেয়ে পড়ে গিয়েছে। বলতে গেলে আমি পড়িনি, আমি ব্যথা পেয়েছি, ছেলেটা পড়ে গিয়েছে। ও বান্ধবী, প্রথমে ধাক্কা, এরপর ভালো লাগা, এরপর ধীরে ধীরে কথা বলা, এরপর আস্তে আস্তে ভালোবাসা। ছেলেটা কে রে, কেমন দেখতে? তুইও না যা শুরু করলি, তোর শুধু ওইসবই মনে মনে আসে, আর ভালো কিছু আসে না। অবশ্য ছেলেটা দেখতে খারাপ না, অনেক কিউটই আছে। মোটা ফ্রেমের চশমা পড়েছে, আর মুখটা কেমন গোলগাল, আর চোখগুলো অনেকটা সুন্দর। তার থেকে বড় কথা, ছেলেটা গ্রাম থেকে এসেছে, একটু খ্যাত টাইপের। যদি সুন্দর করে চলাফেরা করে তাহলে তামিল সিনেমার নায়কের মতো অনেক স্মার্ট লাগবে। বুঝিস কি বান্ধবী, নাম্বারটা নিয়ে আসতে পারলি না? তাহলে তো হতো, ওকে আমাদের মনের মতো করে নিতাম। কথাটা বলে ওরা সবাই হাসাহাসি করতে লাগলো। তখন রাগী চোখে ওদেরকে বলে উঠি, তোরা না যা পাস তা নিয়েই মজা করতে শুরু করিস, এখন বাদ দে। কিছুক্ষণ পর তো আমাদের গানের কথা শুরু হবে, তাই রিহার্সালটা করে নিই এখনই। কিছুক্ষণ পর আমার নাম বলা হলো, এরপরে আমি স্টেজে উঠলাম। স্টেজে ওঠার পরে আমি গান গাইতে লাগলাম। আমার একলা আকাশ থমকে গেছে, রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে, রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি এসে, শুধু তোমায় ভালোবেসে। অলস মেঘলা মন আমার আবছা ঘরের কোণ, যে রহিত ছুতে চাইতো তুমি আসবে আর কখন। ক্লান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইতা, যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক। আমার একলা আকাশ থমকে গেছে, রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। গানটা শুনে সবাই হাততালি দিতে লাগলো। এরপরে পয়েন্ট টেবিলে সবাই হিসাব করে সব কিছু দিল। প্রায় অনেকক্ষণ পর বিজয়ের নাম এখনো বলছিল না, সবাই অপেক্ষা করছে। কিছুক্ষণ পর গেস্ট বলে উঠল, এবারের বিজয় রাধিকা চৌধুরী। খুশিতে আমরা সবাই নিজেদেরকে জড়িয়ে ধরলাম আর মজা করতে লাগলাম।
দোস্ত, এবারের বিজয় হয়েছে, তাই আমাদেরকে কিন্তু তোর এবার ভালো মতো ট্রিট দিতেই হবে। আরে দেবো দেবো, এখনো তো পালিয়ে যাচ্ছি না, তাই না? দেবো, সমস্যা নেই। কথা বলেই এরপর বাসায় চলে আসি। বাসার রাস্তায় দারোয়ান গেটটা খুলে দেয়। এরপর আমি লিফটে উঠবো। অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করছি যে কেউ লিফটে উঠেছে কিনা, কিন্তু কেউ উঠছে না। আগে নামার সময় দেখলাম একজন নামছে, তাই অনেকে বলে আমি নেমেছি, কিন্তু নেমে এসে পড়লাম বিপদে। কেউ তো উপরে উঠতে যাচ্ছে না। কিছুক্ষণ পর দেখলাম একটা মেয়ে ভিতরে প্রবেশ করলো। মেয়েটাকে পেছন থেকে দেখিনি, তাই আমি দৌড়ে গেলাম। তখনই মেয়েটা বন্ধ হওয়ার থেকে আটকালো। আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে তখনই দেখলাম যে সামনে থাকা মেয়েটা আর কেউ না, ওই সময় যার সাথে আমার ধাক্কা লাগে সেই মেয়েটা। আমি তো হঠাৎ মেয়েটাকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে বলে উঠি, আপনি এখানে?" আমি এখানে? মানে মানে কি? আমার বাসায় আমি যাচ্ছি আর আপনি? তাহলে আপনি কি আমাকে কিছু আমার পিছু করতে করতে এখানে চলে এসেছেন? হ্যাঁ, তাই তো বলি। আপনি আপনি আমাকে এভাবে ফলো করেছেন, তাই না? কি জন্য? বুঝতে পেরেছি, আপনি আমার পিছু করতে করতে এখানে এসেছেন। না না, আপনি একদম ভুল বুঝেছেন। তেমন কোনো বিষয় না, আমি এমন ধরনের ছেলে না। আপনি কেমন ধরনের ছেলে আমার জানার কোনো প্রয়োজন নেই। আপনি এখান থেকে নামুন। আপনি যেখানে যাবেন হেঁটে যাবেন। আপনি লিফটে করে উঠবেন না, আপনার খবর আছে। আর এটাই হচ্ছে আপনার শাস্তি। মেয়েটার এমন রাগে চোখ দেখে আমি ভয়ে লিফট থেকে নামি। এরপর মেয়েটা চলে যায়। কি করার আছে, ওপরে সিঁড়ি উঠতে লাগলাম। এভাবে করতে করতে কত সময় লেগেছে যায় না। তারপরও অনেক কষ্ট করে প্রায় 20 মিনিটের মতো লেগেছে। দরজা খুলতে আমার যেন ভয়ে বুকটা কেঁপে ওঠে, কারণ সামনে যে আমার আজরাল দাঁড়িয়ে আছে। আমার দিকে রাগী চোখ নিয়ে কোমরে হাত দিয়ে বলে ওঠে, আপনি আপনি আবার আমার পিছু করতে করতে আমার বাসা পর্যন্ত চলে এসেছেন। আপনার তো দেখছি সাহস কম না। আপনি আমাকে ফলো করতে করতে এখন শেষে আমার বাসায় অবধি চলে এসেছেন। আপনি আমার বাসা কোথা থেকে জানলেন? আরে বিশ্বাস করেন, আমি আপনার আমি 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 কি বলছেন? সুন্দর করে কথা বলতে পারেন না? কি তোতলা নাকি? মুখের ভাষা হারিয়ে ফেলেছেন? আমাকে দেখে কি ভালোভাবে কথা বলা যাচ্ছে না? আমি কি বলবো, আমার তো মুখের ভাষা হারিয়ে ফেলছি। কথা বলতে গেলে যেন কথা বলতে পারছি না। মেয়েটার এমন ভয়ানক রূপ দেখে যে কোনো ছেলেই ভয় পেয়ে যাবে। চুপচাপ কেন? কথা বলছো না কেন? আমার শরীরের ওপর দিয়ে গান গেয়ে যাচ্ছে। মেয়েটার কথা শুনে ভয় তো দাঁড়িয়ে গেলাম। তখনই পেছন থেকে একজন বলে ওঠে, কি হয়েছে রাধিকা? কাকে এভাবে বকা দিচ্ছিস? কি এসেছে? তখন আম্মি চলে আসে। এসে আমাকে দেখে বলে ওঠে, আবির, তুমি আবার কোথায় গিয়েছিলে? তোমার জন্য তো আমি নাস্তা বানিয়ে রুমে পাঠিয়ে দিয়েছি। তুমি এখানে বাইরে কেন? ভেতরে আসো। আমি তুমি ছেলেটাকে চেনো নাকি? ওকে ভিতরে ঢুকাচ্ছ? তুমি জানো না এই ছেলেটার সাথে আমি ধাক্কা খেয়েছি। ওর জন্য আমি অনুষ্ঠানটা পুরোটাই মিস করতাম। আরে, ও তো ঢাকা শহরে নতুন, তাই হয়তোবা তোর সাথে এমন বলবো। শত কিছু হয়ে গিয়েছে। এমনি ছেলেটা অনেক ভালো, ওকে তুই ভালো করে চিনিস নাই। তো তোমার কথা কিছুই আমি বুঝতে পারছি না। কি বলছো? কিছুই তো বুঝলাম না। তোমাকে যে ছেলেটার কথা বলেছি, যে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, এই হচ্ছে সেই ছেলেটা। ওর জন্য আমি এখনো বেঁচে আছি। ও আচ্ছা, দুঃখিত। সরি, আমি বুঝতে পারিনি। আমি আপনাকে চিনতে পারিনি। আমাকে মাফ করবেন এমন ব্যবহারের জন্য। আরে না না, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? বরঞ্চ আমি আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ আমার জন্যই তো আপনার আহ, উম, দামি কাপড় নষ্ট হয়েছে আর আপনার যেতে লেট হয়েছে। ছেলেটার প্রতি যেন আরও ভালো লাগাটা কাজ করতে শুরু করলো। ছেলেটা কি সহজ সরল, একেবারেই কোনো প্যাচ নেই বললেই চলে। এমন একটা সহজ সরল ছেলে তো আমি খুঁজছিলাম। তখন আমি ছেলেটাকে বলি, এখন থেকে ভার্সিটি আপনি আমার সাথেই যাবেন। আপনি যেহেতু আমার নিচে, আমি আপনার সিনিয়র, তাই আমি আপনাকে বুঝিয়ে দেব। আর আপনার আমার একই ভার্সিটি। আমি কিছু বললাম না, আমি শুধু হ্যাঁ বলে মাথাটা নত করলাম। এরপর আমি ওখান থেকে সোজা চলে আসি। ওপরে আমার রুমে চলে যাই, যে রুমটা আমাকে আন্টি দেখিয়েছে। ওখানে গিয়ে দেখি আন্টি নাস্তা বানিয়ে রেখেছে, তাই আমি নাস্তা খাই। এরপর কিছুক্ষণ শুয়ে থাকি। কিছুক্ষণ পর কেউ রুমের ভিতরে প্রবেশ করছে। এটা অনুভব করতে ঘুম থেকে উঠে পড়ি। তখনই কেউ রুমের সামনে এসে বলে ওঠে, আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি জেগে আছেন? আপনার রুমে কি আসতে পারি? আপনি আবার আমার কাছ থেকে অনুমতি নিচ্ছেন? এটা কিন্তু ঠিক না। আপনার যখন ইচ্ছা তখন ঢুকে পড়বেন।
না, সেটা বললে হয় না। আপনার নিজের একটা প্রাইভেসি আছে, আমি বললেই তো পাবো না। উম, আচ্ছা যাই হোক, আপনার নামটা আমার জানা হলো না। আপনার নামটা কি? জি, আমি আবির আহমেদ। ছোটবেলায় আমার মা আমাকে আবির বলে ডাকতো, কিন্তু যখন বসে শিখেছি তখন মা মারা যায়। এরপর আমি একা হয়ে যাই। চাচা চাচি মানুষ করে, কিন্তু চাচিও গত হয়েছে। এই কথা শুনে খুব খারাপ লাগলো। ছেলেটার মা বাবা নেই, কিন্তু ওই ছেলেটা কত ভালো, সহজ সরল। ছেলেটার প্রতি কেমন জানি না দুর্বলতা কাজ করতে লাগলো। এটা কোনো প্রথম ছেলেই হবে আমি যার প্রতি এতটা দুর্বল হয়ে উঠলাম। ছেলেটা তো আমার থেকে জুনিয়র, তারপরেও তো বুঝছি না আসলে কারণটা। জানি না, নিজের অজান্তেই এই ছেলেটাকে প্রশ্ন করে বসলাম। আচ্ছা, আপনি তো কলেজ লাইফ শেষ করেছেন, এখন নতুন ভার্সিটিতে এসেছেন। আপনার এই পর্যন্ত কয়টা গার্লফ্রেন্ড ছিল? আমার কথায় হাসি হয়ে উঠল আর বলে উঠল, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, এরপর চাচা চাচির কাছে মানুষ হয়েছি। চাচিকেও হারিয়ে ফেললাম, যাকে মা সমতুল্য ভেবে আমি জানতাম। হয়তোবা এই লাইফে অনেক মেয়ে প্রপোজ করেছে, কিন্তু কখনো কাউকে আপন করে নেয়নি, কারণ আমার পরিস্থিতি যে এটাই। আমি এতিম আর হতভাগা। একদম চুপ। এমন ধরনের কথা কখনো বলা উচিত না। কেউ কখনো হতভাগা হয় না, কেউ কখনো খারাপ জিনিস নিয়ে জন্মায় না। আল্লাহ পাক যাকে যেমন বানিয়েছেন সে তেমনই। নিজের উপরে আস্থা রাখো, আল্লাহ পাক অবশ্যই তোমার জন্য ভালো কিছু রেখেছে। কখনোই আর তুমি তোমাকে নিজেকে ছোট করবে না, ঠিক আছে? নিজের জন্য নিজেকেই লড়তে হবে। কেন জানি না রাধিকার কথাগুলো ভালো লাগতে শুরু করলো। ও কেমন সুন্দর করে কথা বলছে, মন ছুঁয়ে যাওয়ার মতো। আমি একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। ও নিজের মনে ভাবতে লাগলাম, আমি ওর দিকে তাকিয়ে রইলাম। তখনও আমার উদ্দেশ্য বলে উঠল, কি হলো এভাবে তাকিয়ে রইলে? তুমি কি আমার কথা বুঝছো না? আমি তোমাকে কি বোঝাতে চাইছি? রাধিকার কথায় আমি মাথা নাড়ালাম। তখনও আমার উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো, তোমাকে ডিস্টার্ব করলাম। তুমি এবার ঘুমাও, আমি যাচ্ছি। বিকেল থেকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ছাদের উপর গেলাম। সেখানে গিয়ে যেন আমার মন পুরোটা ফ্রেশ হয়ে গেল, কারণ ওখানে পুরো ছাদ জুড়ে যে ফুল গাছ, যেন কোনো এক পরী নিজের সুন্দর হাতে এই বাগানটা তৈরি করেছে। আমি একদৃষ্টিতে ওই বাগানের দিকে তাকিয়ে রইলাম। আমার খুব ভালো লাগছে। সামনে তাকিয়ে দেখলাম একটা দোলনা দোলনা ঝুলানো আছে, দুজন বসে গল্প করার মতো। সেখানে সেই বাতাস আর রোমান্টিকতা একটা ফিল পাওয়া যায়। এমন দৃশ্য আর এমন জায়গা পেয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে দোলনায় উঠে বসে পড়লাম। তখনই কেউ ছাদের মধ্যে ওঠে। ছাদের মধ্যে উঠতেই আমি দোলনা থেকে নেমে গেলাম। সামনে তাকিয়ে দেখি আর কেউ না, এটা রাধিকা। আসলে আমি সরি, আমি বুঝতে পারিনি, কারণ জায়গাটা এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তাই নিজেকে আর ধরে রাখতে পারলাম না, এখানে উঠে বসলাম। কথাটা বলে আমি মাথা নিচু করে রইলাম। তখন রাধিকা বলে উঠল, আরে সমস্যা নেই তো, আমি তোমাকে কিছু বলছি না। আসলে ফুল গাছগুলো আমার খুবই প্রিয়, আর ফুল ছাড়া আমি একদম পছন্দ করি না। আমি ফুলের অনেক যত্ন করি, কারণ আমার কাছে ফুল বেশ ভালো লাগে। আমার কাছেও ফুল বেশ ভালো লাগে। তোমার বাগানে যে ফুলগুলো আছে সবগুলো আমার প্রিয় ফুল। তাহলে তো ভালোই হলো। তাহলে দোতলায় উঠে বড় সমস্যা নেই। না, সমস্যা নেই, আপনি উঠুন, আর আপনার দোলনায় উঠুন। আমি উঠলে খারাপ দেখাবে। দেখুন, আমার কিন্তু এখন রাগ হচ্ছে। আমি আপনাকে উঠতে বলেছি, আপনি উঠছেন না কেন? আমার কথা কি আপনার শুনতে ভালো লাগছে না? রাধিকা রেগে কথাটা বলল। ও রাগ দেখে ভয়ে আমি উঠে বসলাম। তখনই রাধিকা আমার পাশে এসে বসলো। আমার কেমন যেন অনুভূতি হতে লাগলো। মেয়ে আমার রাধিকা আমার দিকে তাকিয়ে বলে ওঠে, বুঝলাম না, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তোমার মুখটা কেমন লাল হয়ে গেছে। লজ্জা সবসময় মেয়েদের থাকা উচিত, পুরুষের না। ছোটবেলা থেকে আমি একটু লাজুক স্বভাবের মানুষ, তাই লজ্জাটা আমার বরাবরই বেশি। কথাটা বলে আমি ওখান থেকে উঠে গেলাম। তখনই মেয়েটা আমার উদ্দেশ্যে বলে উঠল, এই, আরেকটা কথা শোনো, তুমি আমাকে কিন্তু আপনি করে বলবে না। এখন থেকে তুমি করে বলবে, আর আমাকে নাম ধরে রাখবে। আমার নাম রাধিকা। আমার কথা শুনে তখন ছেলেটা আমার দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি তো আমার বয়সে এবং ক্লাসের সিনিয়র। আমি আপনাকে কি করে তুমি করে বা নাম ধরে রাখতে পারি? এটা তো সম্ভব না। আমি একটু রেগে যাই, আর ছেলেটার সামনে এসে ওর গলা ধরে বলে উঠি, তোমাকে যা বলেছি তাই বলবে। এর থেকে বাড়তি কথা বললে না, মায়ের একটাও আর মাটিতে পড়বে না। এমন রূপ দেখে আমি ভয়ে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ ভালো, কিছুক্ষণ ভদ্র, আবার কিছুক্ষণ পর পর গুন্ডামি। এটা কি মেয়ে নাকি অন্য কিছু? সন্ধ্যা হয়ে গেছে, এখন নিজের রুমে যাও। কিছুক্ষণ পর আমি তোমাকে খাবার এনে দেবো।
মেয়েটার কথা শুনে আমি মাথাটা নাড়ালাম, তারপর নিজের রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর রাধিকা খাবার নিয়ে এসে টেবিলের উপর রেখে বলে উঠলো, খাবারটা এনে দিলাম, খেয়ে নাও। আর একটা কথা, ভার্সিটিতে যাওয়ার পর কোনো মেয়ের সাথে কথা বলবে না, এটা আমার শেষ ওয়ার্নিং। মেয়েটা কি বোঝাতে চাচ্ছে কিছুই বুঝলাম না। যাই হোক, এত কিছু না ভেবে খাবারটা খেয়ে শুয়ে পড়লাম, কারণ আগামীকাল আবার আমাকে ভার্সিটি যেতে হবে। এটা ভেবে খেয়ে নিলাম। সকালবেলা কারো নরম হাতের স্পর্শে ঘুমটা ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে রইলাম, কোন এক মায়াবী পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। আমার এমন তাকিয়ে থাকা দেখে তখন রাধিকা আমার উদ্দেশ্যে বলে উঠলো, কি হয়েছে তোমার? তুমি এভাবে কেন তাকিয়ে আছো? তোমার ভার্সিটির সময় হয়ে গেছে না আজকে? তোমার প্রথম দিন, এই প্রথম দিন তুমি ঘুমিয়ে আছো? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, অনেক সময় হয়ে গেছে। রাধিকার কথা শুনে আমি ঘুম থেকে উঠলাম। আপনি বাইরে যান, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে এখনই আসি। আমার কথা শুনে রাধিকা একটু রেগে বলে উঠলো, তোমাকে একবার বলেছি আমাকে আপনি করে না বলার জন্য, আমাকে তুমি করে বলার জন্য। তো সেই কবে বললাম? আজকে তুমি আমাকে আপনি করে বলছো? ও আচ্ছা, সরি। তাহলে তুমি এখন একটু বাইরে যাও, আমি আসি। আচ্ছা ঠিক আছে, তুমি তো লাজুক কেন? আমি বাইরে যাচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, মাত্র 5 মিনিট সময় তোমার হাতে। রাধিকার কথাটা শুনে বাইরে অপেক্ষা করতে লাগলাম। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে 5 মিনিটের মধ্যে ওর সামনে আসলাম। আমাকে দেখে রাধিকা বলে উঠলো, এত সুন্দর করে সাজার কি আছে? মেয়েরা তোমার উপরে দেখেই তো ক্রাশ খাবে। আমার মতো গাইয়া খেয়া ছেলের উপর আবার কোনো মেয়ে ক্রাশ খাবে, এটা ভাবাই যায় না। আচ্ছা যাই হোক, চলো আমার সাথে। ও সরি, চলো। ক্লাস শেষ হওয়ার পরে একটু অপেক্ষা করো, তোমার সাথে আমি একটু শপিংয়ে যাবো, বুঝতে পেরেছো? আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়ালাম। আমি ভার্সিটিতে যাওয়ার জন্য পা বাড়লাম। তখন পেছন থেকে আন্টি ডাক দিয়ে বলে উঠলো, আরে বাবা, তোমার আবার কি হলো? সকালবেলা নাস্তা না করে চলে যাচ্ছ? বসো, আমি নাস্তা দিচ্ছি। আমি টেবিলে গিয়ে বসলাম। তখন আন্টি আমাকে নাস্তা দিতে লাগলো। আন্টি আমার উদ্দেশ্যে বলে উঠলো, তুমি নীলার বয়সে ছোট, কিন্তু সমস্যা নেই, তুমি ছেলে মানুষ। কিন্তু নীলা বড়, তারপরেও সে মেয়ে মানুষ। তুমি যখন ওকে নিয়ে আসবে, তোমার সাথে করে ওকে আনবে এবং কি নিয়ে যাবে, কারণ সে মেয়ে, ওর অনেক সেফটির প্রয়োজন। মেয়ে মানুষ যেমনই হোক না কেন, সেই মেয়ে মানুষের বন্ধু বলে তা থাকে। আর তুমি ছেলে, তুমি ওর থেকে 2-1 বছরের ছোট, এতে কোনো সমস্যা নেই। আমি চাই তুমি সব সময় ওর খেয়াল রাখো, ওর যেন কোনো বিপদ না হয়। আমার কোনো ছেলে নেই, তুমি আমার দ্বিতীয় সন্তান, এটাই আমি মনে করি। নীলার বাবা মারা যাওয়ার পর ওকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। হয়তো এখন আমি ওর বাবার দেওয়া সে ব্যবসা বাণিজ্যটাই দেখাশোনা করছি। এমন বাড়ি হয়তো আমাদের চারপাশে আছে। রাধিকা যখন পড়াশোনা শেষ করবে, তখন ওকে সবকিছু বুঝিয়ে দেব। আরে আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি রাধিকার খেয়াল রাখবো, সমস্যা নেই। মনে মনে ভাবছি, আমি কি ওর খেয়াল রাখবো? এখন থেকে আমাকে নিয়ে যা শুরু করলো, রাস্তা ছাড়িয়ে আমি আর রাধিকা দুজনেই বাসা থেকে বের হলাম। প্রতিদিন আমি বাইকেই যাই, কিন্তু বাইকে যেতে ভালো লাগে না। আজ থেকে তোমার সাথে আমি রিক্সায় করে যাবো। আমি কিছু বললাম না, চুপচাপ বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে রইলাম। এরপর রাধিকা একটা রিক্সা ডেকে আনলো। পাশাপাশি দুজন বসলাম। রাধিকা আমার পাশে এসে বসতে লাগলো, আমি শুধু বেশ হতে লাগলাম। আমার এমন অবস্থা দেখে রাধিকা রেগে আমার উদ্দেশ্যে বলে উঠলো, এই, তুমি কি রিক্সা থেকে পড়তে চাও নাকি? তাহলে সুন্দর করে বসো, নাহলে আমি নিজেই কিন্তু ধাক্কা দিয়ে তোমাকে ফেলে দেবো। রাধিকা এমনিতে একটা রাগে মেয়ে, রেগে গেলে যা কিছু করতে পারে। তাই আমি ওর পাশে গিয়েই বসলাম। তখন পাশাপাশি বসার কারণে সুইটা লেগে গেল। তখন একটা অনুভূতি হলো, নিজেও জানি না কি সেই অনুভূতি। বাতাসে রাধিকার চুলগুলো মুখের সামনে চলে আসতে লাগলো। ওর ফর্সা মুখ ঢেকে গেল মায়াবী সে চেহারার পুরো ঘন কালো চুলে ঢেকে গেল। হাত দিয়ে যখন ওর চুলগুলো কানে গুঁজে দিলাম, তখন ওকে কি অপরূপ সুন্দরী লাগছিল বলে বোঝানো যাবে না। জানি না কত ছেলে আমাকে প্রপোজ করেছে, কত স্মার্ট ছেলে, কত হাইফাই দেখতে ছেলেরা গাড়ি নিয়ে এসেছে, বাইক নিয়ে এসেছে, আমাকে প্রপোজ করেছে, ডেচে দিতে বলেছে, কিন্তু কাউকে কখনো পাত্তাই দেয়নি। কিন্তু জানি না এই ছেলেটার প্রতি কেন এমন একটা দুর্বলতা আমার মধ্যে কাজ করতে শুরু করেছে। এই ছেলেটাকে দেখলেই আমার খুব আপন লাগে। ছেলেটার সাথে কথা বললেই মন ভালো হয়ে যাচ্ছে, পাশে থাকলেই আমার যেন মনের একটা জোর পায়। আবিরের দিকে তাকিয়ে শুধু লাজুক মুখটা দেখলেই আমার হাসি পায়।
জগন্নাথ ইউনিভার্সিটি একটা সরকারি ইউনিভার্সিটি। আমি আর রাধিকা দুজনে রিক্সা থেকে নেমে রাধিকা নিজের ব্যাগ থেকে রিক্সা ভাড়া দেয়। আমার কাছে মাত্র 500 টাকা ছিল। ওই টাকাটা আমি যখন রিক্সার ড্রাইভারকে দিতে যাই তখনই রাধিকা রেগে বলে উঠল, তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, দ্বিতীয়বার যদি কখনো আমার সামনে বাড়াবাড়ি করো বা কোনো কিছুর জন্য টাকা বের করো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রাধিকা এত রেগে কথা বলল যে আমি ভয়ে চুপ হয়ে গেলাম, আর কিছু বললাম না, নিশ্চুপই হইলাম। চলো, তোমাকে আগে আমি ভার্সিটি দেখাই, এরপর তুমি নিজে ক্যাম্পাসটা ঘুরে দেখো। ভার্সিটির ভিতরে ঢুকতেই আমার বান্ধবীটা ডাক দিতে লাগলাম, তাই আমি ভার্সিটি দেখিয়ে দিয়ে ওদের কাছে যেতে লাগলাম। যাওয়ার আগে আবিরকে বললাম, ভার্সিটির মধ্যে যদি কোনো মেয়ের সাথে দেখি তোমাকে, তাহলে কিন্তু তোমার খবর আছে। শুধু একটু চুপচাপ ঘুরে তুমি তোমার ক্লাসে যাবে, আর কারোর সাথে কোনো কথা বলবে না। আমি মাথা নাড়িয়ে সোজা হেঁটে চললাম। ক্যাম্পাসটা অনেক সুন্দর। ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছিলাম। ওদের সামনে গিয়ে দেখলাম ফারজানা দাঁড়িয়ে হাসছে। ওদের কাছে যেতেই, তোর সাথে যে ছেলেটাকে দেখলাম, কে রে? ছেলেটাকে দেখে তো কিউট মনে হচ্ছিল, ক্রাশ খাবার মতো, কিন্তু জামা কাপড়ের অবস্থা দেখে মনে হচ্ছে গ্রাম থেকে এসেছে। তোর আত্মীয় নাকি? একদম। ফারজানা ওইদিকে তাকিয়ে নজর দিবি না, কারণ অনেক আগেই আমি ওকে মন দিয়ে বসে আছি। বাবা, কত ছেলে তোর পেছনে এসে পড়ে রইল, কাউকে পাত্তা দিলি না। অবশেষে ওই ছেলের প্রেমে পড়লি, তাও আবার জুনিয়র। অবশ্য ছেলেটা জুনিয়র হলে কী হবে, আমিও প্রথম দেখে ক্রাশ খেয়ে গিয়েছি। নাটক কম করো প্রিয়। তুমি যে রাস্তাঘাটে শুধু সস্তা ছেলেই দেখলে ক্রাশ খাও, সেটা আমি ভালো করেই জানি। এটা একদম আমার ইনটেক জিনিস, এটার প্রতি তোমার কোনো নজর দেওয়ার দরকার নেই। ওকে আমি ঠিকঠাক করে আমার মতোই রাখবো। যেভাবে করবি সেভাবেই চলবে, সেভাবেই থাকবে। আমরা আর কি করতে পারি? অমনি হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগলো। তখনই বললাম, উঠুন, আসলে সরি, আমি খেয়াল করিনি। ও ঠিক আছে, ওকে, কিন্তু আপনাকে তো এই ভার্সিটিতে আগে দেখিনি। আপনি কি নতুন অ্যাডমিশন নিয়েছেন? হ্যাঁ, আমি এখানে নতুন চান্স পেয়েছি। আজকে নতুন এসেছি, আর আর আজকেই প্রথম আর কি। আপনি কোন ইয়ারে? আমি ফার্স্ট ইয়ারে। তাহলে তো ভালোই হলো, আমিও সেম। আমরা যেহেতু একই ডিপার্টমেন্টে, তাহলে আমরা বন্ধু হই। আমি শ্রাবণী, আর আপনি? মেয়েটা হাত বাড়িয়ে কথাটা বলল, তাই আমি আর কিছু না বলে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে মেয়েটাকে বললাম, আমি আবির, আগামীকাল গ্রাম থেকে এসেছি। মেয়েটার সাথে পরিচিত হওয়ার পর মেয়েটা আমাকে নিয়ে ক্যাম্পাসটা ঘোরাতে লাগলো। এরপর ভালো খারাপ সবকিছু দেখাতে লাগলো, আর বলতে লাগলো। এরপর আমার বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করলো। এভাবে দুজনে হাঁটাহাঁটি করছিলাম। এরপর একসাথে ক্লাসের দিকে হাঁটাতড়ি, কারণ ক্লাসের সময় হয়ে গিয়েছে। দুজন পাশাপাশি একটা ব্রেঞ্চে গিয়ে বসি। সবগুলো ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হতেই আমার সামনে একটা ছেলে এসে বলে ওঠে, তোমাকে আমি কখনো আমাদের ইউনিভার্সিটিতে দেখিনি। তুমি আমার নতুন ক্লাসে এসেছো? তুমি কে? জি, আমি আবির আহমেদ। আসলে আমি এই ভার্সিটিতে চান্স পেয়েছি, তাই আমি এখানে অ্যাডমিশন নিয়েছি। আমি তোমার একই ক্লাসে পড়ি। যাই হোক, আমরা যেহেতু একই ক্লাসে আছি, তাহলে আজ থেকে আমরা বন্ধু, কি বলো? আমরা যেহেতু একই ক্লাসে পড়ি, তাহলে তো বন্ধু হয়ে যায়, স্বাভাবিক। বন্ধুত্বের মধ্যে তুমি বলতে কিছু হয় না, এখন থেকে তুই করে বলবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদের ক্লাসের সব থেকে সুন্দরী মেয়েদের মধ্যে একজন হচ্ছে শ্রাবণী। আমি দেখলাম শ্রাবণী তোর সাথে ফ্রেন্ডশিপ করেছে, অন্যান্য ছেলের সাথে করে না। তা আমি জানি না, আমার সাথে ওর প্রথম দেখা হয়, ওখান থেকে কথা, এরপর আস্তে আস্তে ফ্রেন্ডশিপ। তাহলে তো ভালোই। তো দেখি, আমি এক কথায় তুই ছক্কা মেরে দিলি। তোর কথা আমি ঠিক বুঝতে পারলাম না, তুই আবার আমাকে কি বোঝাতে যাচ্ছিস? আরে ভাই, এটাই বলতে চাচ্ছি যে শ্রাবণী যার সাথে কথা বলার মতো মেয়ে না, ওর সাথে কথা বলতে হলে ভালো একটা স্ট্যান্ডার্ড প্রয়োজন। কিন্তু তোর মধ্যে হয়তো বা কোনো ভালো লাগা ওর মধ্যে কাজ করেছে, তাই তোর সাথে ফ্রেন্ডশিপ করেছে। হতে পারে, কিন্তু জানি না আমি। যাই হোক, তুই একদমই সহজ সরল, কিছুই বুঝিস না। চল একটু ক্যাম্পাসে গাছের নিচে বসি, তারপর ওখানে বসে গল্প করা যাবে। আকাশ আমার কাঁধে হাত দিয়ে ক্যাম্পাসের গাছের নিচে নিয়ে যায়। এরপর আমরা দুজন গল্প করতে লাগলাম। আসলে ক্যাম্পাসের এই জায়গাটা অনেক সুন্দর। আকাশকে দেখে বুঝেছি মনে হয় কোনো বড়লোক বাবার ছেলে, কিন্তু অসভ্য ছেলেদের সাথে চলাফেরার কারণে ওর ব্যবহারটা কেমন বাজে। কোনো মেয়েকে পছন্দ করে না, কোনো মেয়ে ওকেই পছন্দ করে না, তাই ও আমাকে সব বিষয়ে খুলে বলে। আর আমাকে তার ভালো লেগেছে বিধায় সে আমার সাথে চলাফেরা করতে চায়। আমিও ওর এমন কথায় ওকে বারণ করিনি।
আমিও চাই একজন মানুষ খারাপ পথ থেকে ভালো পথে আসুক। আমার সাথে থাকতে পারিস। আব্বু আমাকে একটা বাড়ি করে দিয়েছে, সামনে তুই চাইলে আমার সাথে থাকতে পারিস। আকাশকে সবকিছু খুলে বলি এবং কি আমি যে রাধিকাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি তাও বলি। ভাই, তুই যাকে ভালোবেসেছিস সে কিন্তু খুবই ভয়ানক, আর কি ডেঞ্জারাস। আমাদের পুরো ভার্সিটির সবাই তাকে ভয় পায়। এটা সরকারি ভার্সিটি হলেও কি হয়েছে, তার কন্ট্রোলে পুরো ভার্সিটিটা। সে যা বলে তাই হয়। আকাশের মুখে যা শুনতে পারলাম তার শুনে মনে হচ্ছে গিয়ে রাধিকার পাওয়ার এই ভার্সিটিতে অনেক বেশি আছে, ভিবির থেকেও বেশি রাধিকার। তাহলে তো অনেক ভয়ানক একজন মানুষ, তাহলে তো সাবধানে থাকতে হবে ওর থেকে। কিন্তু ও তো আমার সাথে এমন ব্যবহার এখনো করেনি, শুধু আমাকে ধমক দিয়েছে আর কারোর সাথে যেন মেলামেশা না করি সেটাই বলেছে। অমনি আমাদের সামনে শ্রাবণী চলে আসে, এসে আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, আবির, তুমি এই ছেলেটার সাথে কেন বসেছো? এখান থেকে চলে আসো। ওর সাথে কথা বলবে না, ও ভালো না। কেন, কি হয়েছে? ভালো না মানে? তোমাকে যা বলছি তাই শোনো। ও ভালো মানে ওর সাথে তুমি কথা বলবে না, শেষ কথা, ওকে? আকাশ আগের মতো নেই, ও ভালো হয়ে গেছে। ও এখন এমন ছেলে না, ও খারাপ ছেলেদের সাথে মিশতে চায় না। আমি ভালো হয়ে যেতে চাচ্ছি, আমি আর এসবের মধ্যে নেই। আমি তোমাকে বিশ্বাস করি না। তোমাকে ভালো করে চিনে আছে, তুমি কত মেয়ের পিছনে ঘোরাঘুরি করো, এটা আমি ভালোই জানি। আমি আর আগের মতো নেই শ্রাবণী, বিশ্বাস করো আমি অনেকটা বদলে গিয়েছি। আমি চাই তোমাদের সাথে থেকে আমিও ভালো হয়ে যেতে। আবিরকে দেখে আমি বুঝতে পেরেছি ও অনেক ভালো ছেলে। শ্রাবণী, কেউ যদি ভালো হতে চায় তাহলে অবশ্যই তাকে সাহায্য করা উচিত। আমরা ভালো আশা করি ও আমাদের সাথে থাকলেই ভালো হয়ে যাবে। ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি কিছু বলবো না। তাহলে ওকে একটা ফাঁকু সুযোগ দিলাম, যদি ভালো হয় তাহলে আমাদের সাথে বন্ধুত্ব রাখতে পারবে। আর যদি আগের মতোই করে তাহলে আমার এমন বন্ধুর কোনো প্রয়োজন নেই। শ্রাবণী, তুমি আশ্বাস রাখতে পারো আমি এমন ধরনের কোনো কাজ তোমাদের সাথে করব না। আকাশের আর শ্রাবণীর সাথে আরও কিছু সময় কথা বললাম। ওদের সাথে কথা শেষ করে এরপর আমি ভার্সিটি থেকে বের হতে যাব, তখন পেছন থেকে কারো ডাক পেয়ে পেছনে তাকিয়ে দেখি সেটা আর কেউ না, সেটা হলো রাধিকা। কি ব্যাপার, তুমি দেখি কোথাও চলে যাচ্ছ? তোমাকে বললাম না ক্লাস শেষ হওয়ার পরে আমার জন্য অপেক্ষা করার জন্য? আসলে আমি ভুলেই গিয়েছিলাম, সেজন্য সরি। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা আগে একসাথে বাসায় যাই। কথাটা বলে রাধিকা আমার হাতটা ধরে একটা গাড়ি থামানোর জন্য রাস্তার মাঝখানে যায়। এরপর একটা রিক্সা থামিয়ে দুজন একসাথে বাসায় চলে আসি। বাসায় আসতে আন্টি আমাদেরকে দেখে বলে ওঠে, বাবা, তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার বেড়ে দিচ্ছি। আন্টি কথাটা বলে আমাদের জন্য খাবার আনতে গেল। আমি আর রাধিকা দুজন একসাথে বসলাম খাবার টেবিলে। আমাদের জন্য খাবার নিয়ে আসলো। রাধিকা শুধু আমার দিকে তাকিয়ে রইল। আমি খাবার খাচ্ছি, কিন্তু ও শুধু আমার দিকে তাকিয়ে রয়েছে, কেন তা জানি না। কেন জানি না যে এটার প্রতি আমার একটা মায়া জন্মাচ্ছে, কিন্তু কেন কিছুই তো আমি বুঝছি না। একটা টান আমার মধ্যে কাজ করতে লাগলো, কিন্তু কিসের এই টান সেটাই তো আমি বুঝলাম না। আমি খাবার খেয়ে ওপরে আমার যে রুমটা আছে ওখানে চলে যাই। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নিই, কারণ আমি ওখান থেকে এসে এখনও ফ্রেশ হইনি। ফ্রেশ হয়ে ভাবলাম ঘুমিয়ে পড়ি, তাই আমি ঘুমিয়ে পড়ি, কারণ শরীরটা ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। এরপরে উপরে গিয়ে আবিরের রুমে দরজার সামনে টোকা দিতে লাগলাম। বিকেলে ঘুমিয়ে আছি, তখনই কেউ দরজার বাইরে টোকা দিতে লাগলো। শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়ি। রাধিকা নাকি? আসো, সমস্যা নেই, ভিতরে প্রবেশ করে। এবার যখন আমি ওর দিকে তাকাই, আমি যেন নতুন করে আরও একবার ক্রাশ খাই। একটা কালো শাড়ি পরে এসেছে, আর শাড়িতে ওকে এক অপরূপ পরীর মতো লাগছে। আমার সামনে দেখতে পাচ্ছি। তখনই রাধিকা লজ্জা পেয়ে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, তোমাকে না আমি ওই সময় বলেছি আমার সাথে শপিং মলে যাওয়ার জন্য? তুমি এখনো রেডি হওনি? সে কখন বিকেল হয়ে গিয়েছে। তাড়াতাড়ি তুমি রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে আমি শপিংয়ে যাব। আমাকে নিয়ে তোমার শপিং মলে যেতে হবে? হ্যাঁ, অবশ্যই তোমাকে নিয়ে আমাকে শপিংয়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় দেখছি না আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 1 মিনিট ওখানে গিয়ে বসো, আমি আসতেছি। তুমি একটু নিচে যাও প্লিজ, আমি রেডি হয়ে নেই। কেন, সমস্যা কি? আমি যদি তোমার রুমে থাকি তাহলে কি কোনো সমস্যা আছে? না, আসলে আমি তো কেমন তুমি ভালো করে জানো, একটু লাজুক স্বভাবে, তাই বলছি তুমি ওখানে নিচে চলে যাও। আমি একটা হাসি দিলাম আবিরের কথা শুনে, এরপরে কিছু বললাম না আর।
চুপচাপ করে মাথা নিচু করে আমি নিচে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি একটু দেরি করে নিচে আসলাম। আমি নিচে আসি, দেখলাম আমার দিকে তাকিয়ে হা করে আছে রাধিকা। কি হলো, এভাবে তাকিয়ে রয়েছো কেন? কিছু কি হয়েছে নাকি? না, কিছু না, চলো আমরা এখন মার্কেটে যাই। কথাটা বলে রাধিকা আমার হাতটা ধরে মার্কেটে যেতে লাগলো। রিক্সা করে আমরা দুজন মার্কেটে যেতে লাগলাম। এরপর রিক্সাটা মার্কেটের সামনে এসে দাঁড়ায়। রাধিকা আমার হাতটা ধরে ভিতরে প্রবেশ করে মার্কেটের ভিতর প্রবেশ করি। ও প্রথমে ওর জন্য কিছু জামা কাপড় নেয় আমার পছন্দ অনুযায়ী। এরপর আমাকে নিয়ে একটা জামা কাপড়ের দোকানে যায়। ওখানে গিয়ে তো আমার জন্য অনেকগুলো জামা কাপড় ওর পছন্দ মতো নিতে লাগলো। আমি বারণ করলেও ও আমাকে বকা দিল। আমি কিছু বললাম না, শুধু চুপচাপ রইলাম। রাধিকা শপিং শেষ করে আমাকে নিয়ে একসাথে বাসায় চলে আসে। বাসায় এসে আমি আর রাধিকা দুজনে খাওয়া দাওয়া করলাম। এরপরে আমি আমার রুমে চলে যাই। ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নাস্তার টেবিলে গিয়ে বসি। তখন আমাকে দেখে আন্টি বলে ওঠে, তোমার কি এখন ভার্সিটিতে পড়ার সমস্যা হচ্ছে? যদি কোনো সমস্যা হয় তাহলে রাধিকাকে বলবে। রাধিকা সব সমস্যা সমাধান করে দেবে, কোনো সমস্যা নেই। আন্টি আমারও আন্টি আমার কোনো ওখানে সমস্যা হচ্ছে না। আর আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ আপনার কাছে খাওয়া দাওয়া করছি। আর কথাটা বলতে তারপর আন্টি আমার দিকে রাগে চোখে তাকে বলে ওঠে, তুমি কিন্তু এখন আমার রাগটা উঠিয়ে দিচ্ছ। তোমার উপর প্রচুর পরিমাণে রাগ হচ্ছে। তোমাকে একবারও এসব ধরনের কথা বলতে বলেছি? একবারই বলেছি তুমি আমার ছেলে, তাই কখনো মায়ের কাছে ছেলে কখনোই এমন কথা বলতে নেই। কথাটা শুনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন আমার এমন চোখের পানি দেখে উনি বলে ওঠে, কি হলো, তোমার চোখে পানি পড়ছে কেন? কিছু হয়েছে নাকি? কোনো সমস্যা? আমাকে বলো, তোমার কোনো সমস্যা হলে। আসলে মায়ের কথা মনে পড়ে গেছে। আসলে মাও এমনই ছিল। আমি কি তোমার মা না? কথাটা বলতেই তখনই আমি মাথা নাড়ালাম। রাধিকা তখন আমার দিকে তাকিয়ে বলে ওঠে, দেখো তো আম্মু, এখন ওকে জামাগুলো আর প্যান্টগুলো পরে কতটা সুন্দর লাগছে। আগে কেমন লাগতো, এখন আমি এগুলো নিয়ে দিয়েছি। এমনকি চুলগুলো ঠিক করে দিয়েছি। শেভ হতে চাই, সে শেভও করতে চায়নি, তাও ওকে জোর করে করে দিয়েছি। রাধিকা যা বলে তাই করবে, ওর কথা শুনবে। ও তোমাকে তোমার ভালোর জন্যই বলে, বুঝতে পেরেছো? আমি মাথা নাড়ালাম। এরপর ওখান থেকে সোজা বের হয়ে দুজনে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিব। রাস্তার মাঝখানে রাধিকার একটা রিক্সা করতে লাগলো। কিছুক্ষণ পর একটা রিক্সা এসে আমাদের সামনে থামলো। রাধিকা আর আমি পাশাপাশি বসলাম। রিক্সাটা যেতে লাগলো তার গন্তব্যস্থানে। রাধিকা আর আমার মধ্যে যেমন কোনো একটা সম্পর্ক আছে, আস্তে আস্তে গড়ে তুলতে লাগলো। কিন্তু আমি চাই আমার সম্পর্কটা যেন না হয়, কারণ আন্টি আমাকে অনেক বিশ্বাস করে। আমি চাই না বিশ্বাসের অমর্যাদা করতে। আর তার থেকেও বড় কথা, রাধিকা আমার থেকে সিনিয়র। আর আমি চাই না ওর সাথে আমার মনের মধ্যে কোনো ফিলিংস আসুক। তারপরও নিজের অজান্তে কেন জানি না আমার ওর প্রতি একটা ভালো লাগা, ভালোবাসার টান চলে আসে। এসব ভাবতেছিলাম, হঠাৎ করে ও আমার হাতটা ধরে ফেলে। আমি কিছু বলতেও পারছি না। আমার খুব লজ্জা লাগছে। আমার এমন ধিসা দেখে রাধিকা বলে ওঠে, কি ব্যাপার আবির, তুমি দেখি মেয়ে মানুষের মতো লজ্জা পাচ্ছ। এত লজ্জা তোমার কোথা থেকে আসে? আমি কিছু বললাম না। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে রিক্সাটা এসে ভার্সিটির সামনে এসে দাঁড়ায়। তখনই রাধিকা বলে ওঠে, কেন যে এত তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসি জানি না। যখনই আবিরের সাথে থাকি তখন কখন যে সময়টা কেটে যায় নিজেও জানি না। এই জুনিয়র ছেলেটার চোখের মধ্যে কি একটা নেশা যেন আছে। জানি না কেন যে ওকে এত ভালো লাগে। জানি না ওর মধ্যে এমন কি স্পেশাল জিনিস আছে। ভালো লাগার মানুষটাকে এত ভালো লাগলে মানুষের কাছেও শান্তি পায়। কিন্তু ও আমার জুনিয়র, ও কি আমাকে মেনে নিবে? এসব কথায় আনমনে ভাবতেছি। তখনই আবির আমার উদ্দেশ্যে বলে ওঠে। ওর কথাটা শুনে আমার ঘোর কাটে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার ক্লাসে যাও, আমিও ক্লাসটা সেরে আসতেছি। ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু আমার সাথে দেখা করবে, বুঝতে পেরেছো? একসাথে যাব কিন্তু, আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। আচ্ছা ঠিক আছে। আমি আবিরকে বিদায় জানিয়ে আমার ক্লাসে যেতে লাগলাম। তারপরও ভালো লাগছে না, কারণ সবসময় ওর কাছে কেন জানি না থাকতে মন চায় আমার। রাধিকাকে আমি বিদায় জানিয়ে আমার ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করি। ক্যাম্পাসের ভিতরে দেখি আকাশ আর শ্রাবণী বসে আছে। মনে হয় ওদের মাঝে আস্তে আস্তে ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে। আমি চাই যে আকাশ ভালো হয়ে যাক,
কারণ শ্রাবণী বলেছে আকাশ নাকি নেশা করে। হয়তোবা আমাদের সাথে থাকলে ছেলেটা ভালো হয়ে যাবে। ছেলেটা এমনিতে অনেক ভালো, হয়তোবা কিছু দুষ্ট ছেলের সাথে থাকার কারণে এমনটা হয়েছে। আমি ওদের কাছে গেলাম। আমাকে দেখে ওরা দুজনে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, সিনিয়র মেয়ের সাথে প্রেম করতে করতে এতটাই দেরি হয়ে গিয়েছে যে আমাদের মতো ছোটোখাটো বন্ধুদের তো ভুলেই গিয়েছিস। তা তো বলবেই, এখন তো তার একটা সিনিয়র গার্লফ্রেন্ড আছে, আমাদেরকে ভুলে যাওয়া এটা কোনো স্বাভাবিক বিষয় না। না, ওটা একদম ভুল। আমি হয়তো ওকে পছন্দ করি, কিন্তু তার মানে এই না আমি তাকে ভালোবাসবো। কারণ যারা আমাকে আশ্রয় দিয়েছে তাদের সাথে আমি এত বড় বেইমানি কখনোই করতে পারবো না। আমি এমন ধরনের মানুষ কখনোই না। মানুষকে আমাকে যে সাহায্য করে তার প্রতি আমি কৃতজ্ঞ। হয়েছে ভাই, তোর এখন নীতিবাজ কথা এখন বাদ দিয়ে চল, আমরা আগে ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করি, চল। আমার কাছে এতটা টাকা নেই যে ভালো একটা ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করতে পারবো। তুমি চিন্তা করছো কেন? তোমার খাওয়া দাওয়া নিয়ে তোমাকে কি আমি ভাবতে বলেছি? ওটা চিন্তা তুমি আমাকেই করতে দাও। তোমার সম্পূর্ণ বিল আমি নিজে দেব। আচ্ছা ভাই, তোরা এটা কি শুরু করে দিলি? আমাকে বলতো, আমি কি তোদের কি বলেছি বিলের বিষয়টা? তোরা এমন কেন? আমি কি একবারও তোদেরকে বলেছি যে বিলের বিষয়টা? তোরা কি একবারও আমার কাছ থেকে শুনেছিস? আকাশের কথা শুনে আমি আর শ্রাবণী দুজনেই ওর দিকে তাকালাম। তখন আমাদের উদ্দেশ্য ও বলে ওঠে, আরে ভাই, আমাদের সামনেই যে ক্যান্টিনগুলো তুই দেখতে পাচ্ছিস, ওখানে সবগুলো ক্যান্টিনের মালিক হচ্ছি আমি, মানে আমার বাবা। আমার বাবা যে ক্যান্টিনের মালিক, ওইগুলো সবগুলোর মালিক তো আমিই হব, তাই না? কারণ আমি বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা আমাকে বলেছে আমার যা ইচ্ছে তাই করার জন্য। আমাকে এমনিতেই প্রতি মাসে কম করে হলেও 5 লক্ষ টাকা দিয়ে থাকে। আমি এত টাকা পাওয়ার পর থেকে আমি নেশা পানি করা শুরু করে দিয়েছি, খারাপ ছেলেদের সাথে থাকতে শুরু করে দিয়েছি। এখন আমি শুধরে গিয়েছি তোদের সাথে থাকতে থাকতে, এখন ভালো খারাপ বুঝতে শিখেছি। তোরা আমাকে ভালো হওয়ার একটা সুযোগ করে দিয়েছিস, এই সুযোগের জন্য তোদেরকে অসংখ্য ধন্যবাদ। তোদের মতো বন্ধু পাওয়াটা আমার খুবই ভাগ্যের। তাই তোদের কাছে আমার একটা অনুরোধ, তোরা যা খাওয়া দাওয়া করবি, যাই কিছু করবি, সম্পূর্ণ খরচ আমার। কারণ আমি চাই আমি সব খরচ তোদেরকে দিব। যেহেতু আবিরের সামর্থ্য নেই, তাই প্লিজ হাবিব, তুই আমাকে তোর ছোট ভাই মনে করে হলেও এমনটা ভাবিস না যে আমি তোকে কোনো করুণা করছি। কারণ তুই আমার শুধু বন্ধু না, তুই আমার বড় ভাই। তুই আমাকে বুঝিয়েছিস ভালো আর খারাপের ব্যাপারটা। আমি আর শ্রাবণী আকাশের কথা শুনে কিছু বললাম না। শ্রাবণীকে দেখলাম আকাশের কথা শুনে কেমন ইমপ্রেস হয়ে গিয়েছে। আমি ওদের দুজনের চোখ দেখে বুঝতে পারলাম ওরা হয়তোবা আস্তে আস্তে দুজনকে পছন্দ করা শুরু করে দিয়েছে। হয়তোবা ওদের মধ্যে কখনো ভালোবাসার মিল হতে পারে যদি দুজনে একই কথা চিন্তা করে। এরপর আমরা তিনজনে মিলে ক্যান্টিনে গিয়ে ভরপুর খাওয়া দাওয়া করি। এরপর ওখান থেকে সবাই একসাথে ক্লাসে যাই। ক্লাস শেষ করে আমরা যে যার মতো বের হই। তখন আকাশ বলে ওঠে, আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ আবির, তুই বিকেলে একটু আমার সাথে দেখা করিস, তোকে আমি ফোন করব, তুই একটু চলে আসিস। আমি মাথা নাড়ালাম। শ্রাবণীর গাড়ি চলে এসেছে, ও নিজের গাড়িতে উঠে চলে যায়। আকাশ তার বাইকটা বের করে চলে যাওয়ার জন্য রওনা দেবে। আমাকে বলল যে দিয়ে আসবে, কিন্তু আমি না বললাম। কারণ আমাকে নেওয়ার জন্য যে রাধিকা আসবে। রাধিকার ক্লাস শেষ হয় আমাদের ক্লাসে 1 ঘন্টা পর। আমি দাঁড়িয়ে আছি, এখনো রাধিকা বের হচ্ছে না। তাই আমি অপেক্ষা করতে লাগলাম। আমার এমন লোক দেখে অনেকে আমার দিকে তাকাই রইল। এটা দেখে আকাশ আর শ্রাবণী অনেক প্রশংসা করছিল। আমি এখনো গেটের সামনে দাঁড়িয়ে আছি। তখন দেখলাম কোথা থেকে রাধিকা এসে রাগে গলায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোমাকে না বলেছি এভাবে সুন্দর করে সেজে গুজে এখানে দাঁড়িয়ে না থাকতে, প্রয়োজন হলে তুমি ক্যাম্পাসে দাঁড়াবে। এখানে কেন দাঁড়িয়েছিলে? তুমিই তো বলেছ আমাকে ক্যাম্পাসের সামনে না দাঁড়াতে। আমি যেন তোমার অপেক্ষা করতাম গেটের সামনে, তাই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমার ভুল হয়েছে। এখন থেকে তুমি ক্যাম্পাসে বসবে। আমি তোমাকে কল না করা পর্যন্ত তুমি গেটের সামনে আসবে না। তুমি দেখতে পাও না কত মেয়ে তোমাকে নজর দিচ্ছে? এমন নজর দিলে তোমার তো অনেক সমস্যা হতে পারে। কুনজরও তো লাগতে পারে। কুনজর কিন্তু একদম ভালো না। আমি কিছু বললাম না, মুচকে একটা হাসি দিলাম। এরপর আমার এমন হাসি শুনে কেমন জানি না রাধিকা বিরক্ত হলো। এরপর আমার দিকে তাকিয়ে, এমন হাসবে না, আমার অনেক রাগ হয়। আচ্ছা বাবা, ঠিক আছে। এখন তাহলে তোমার রাগটা থামিয়ে চলো, আমরা এখন সোজা বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা না হয় বাসায় যাই। আমি আর রাধিকা দুজনে একটা রিক্সায় করে আমরা বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর বাসায় এসে পৌঁছালাম। বাসায় আসতে আন্টি আমাদের জন্য খাবার বেড়ে দেয়। আমরা দুজন খাবার খেয়ে নিজেদের রুমে চলে গেলাম। আমি ওপরে আমার রুমে চলে গেলাম। রুমে বসে আমি ফ্রেশ হয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর হাতের ফোনটা বেজে ওঠে।
ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি আকাশ কল করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশ বলে ওঠে, কিরে কোথায় তুই? তোকে কল করছি কিন্তু পাচ্ছি না, তুই কই আছিস? এই তো আমি বাসায় শুয়ে আছি। কেন? তোকে যে বললাম বিকেলে আমার সাথে দেখা করার জন্য, কিন্তু তুই তো এখনো আসতেছিস না। আচ্ছা বাবা, আমি কোথায় আসবো তা তো তুই আমাকে বলি না, আর আমি তো জানি না আমি কোথায় তোর সাথে দেখা করতে পারবো। সেটা কি তুই আমাকে বলেছিস নাকি? তোর হোয়াটসঅ্যাপে আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, এই লোকেশন অনুযায়ী চলে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। আমি বাসা থেকে বের হব তখনই আমাকে দেখে রাধিকা বলে ওঠে, কি ব্যাপার, তুমি কি বিকেলে কোথাও বের হচ্ছ? আমার ক্যাম্পাসের একটা বন্ধু কল করেছে, ওর সাথে দেখা করার জন্য যাচ্ছি। ও লোকেশনটা পাঠিয়েছে। রাধিকা যেন বিশ্বাস করলো না, আমার হাতে ফোনটা নিয়ে চেক করলো, পরে দেখে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, কিন্তু একটা কথা, তুমি যে বের হচ্ছ তোমার হাতে কি টাকা পয়সা আছে? সত্যি করে বলবে। আমার কাছে মিথ্যে কথা বললে কিন্তু আমি তোমাকে মেরে এখনই মাটিতে শুইয়ে দেবো। রাধিকার কথার উত্তর কি দেব জানি না। এরপরে সত্য কথাটা বলে দিলাম, মাথা নাড়ালাম। তখন আমার কথা আর আমার এমন ব্যবহার দেখে ও বলে ওঠে, এনো, এখানে 10,000 টাকা আছে, এগুলো তোমার কাছে রেখো। এটা তোমার হাত করা হিসেবে, মানে হাত খরচ হিসেবে চালিয়ে নিও। কিছুদিন পর আমি তোমাকে আবার দেবো। না না, ছি ছি ছি, এইসব কেন করছো? আমার টাকার প্রয়োজন নাই। আমি তোমাদের বাসায় থাকছি, খাচ্ছি, এটাতে আমি তোমাদের কাছে অনেক ঋণী। একদম চুপ। আমি তোমাকে দিচ্ছি, তার মানে তুমি নিবে। প্রয়োজন হলে আমি তার বিনিময়ে তোমার কাছ থেকে অন্য কিছু নিয়ে নেব। হঠাৎ করে রাধিকা ওর হাত দিয়ে আমাকে একটা থাপ্পড় মেরেছে। এটা যেন আমাকে অবাক করে দিল। আমি চুপ করে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। তুমি আমার কাছে কি চাও? এমন কোনো জিনিস নেই আমি তোমাকে দিতে পারবো, তাহলে কেন বিনামূল্যে বলছো? তোমার কাছে এমন একটা জিনিস আছে যা আমি সময় হলেই চেয়ে নেব। এখন কোনো কথা না বলে চুপচাপ করে নিয়ে নাও। আমি আর কিছু বললাম না। জানি মেয়েটা অনেক রেগে আছে, যদি না বলি আরও 2-4টা থাপ্পড় লেগে যাবে। তাই চুপচাপ করে আমি টাকাটা নিয়ে এরপর পকেটে গুজে আমি হাঁটা ধরি। একটা রিক্সা ডাক দিয়ে ওই লোকেশন অনুযায়ী যেতে লাগলাম। আমি রিক্সা থেকে নেমে ওখানে ভিতরে গেলাম। এরপর আকাশকে কল করতে আকাশ আমার কাছে এসে বলে ওঠে, তাহলে কি তুই অবশেষে এসেছিস? সেই কখন থেকে কল করছি কিন্তু ফোনটা কেটে দিচ্ছিস। আমি তো মনে হচ্ছে তোকে হারিয়ে ফেললাম এখান থেকে। আরে না, হারাবো না, এটা ডিজিটাল যুগ, এখানে কেউ হারায় নাকি? এখানে এত কিছু থাকা সত্ত্বেও মানুষ হারিয়ে যাবে, তুই কিভাবে ভাবলি? আসলে তোকে এখানে ডেকেছি একটা কথা বলার জন্য। যা বাবা, তুই আমাকে এত দূর থেকে এখানে ডেকে নিয়ে এসেছিস শুধু একটা কথা বলার জন্য? তাহলে তো তুই আমাকে ফোনের মধ্যেও সে কথাটা বলতে পারতি। আরে ভাই, সেই কথা যদি ফোনের মধ্যে বলতে পারতাম তাহলে কি তোকে এইখানে ডেকে আমি বিরক্ত করতাম নাকি? এটা খুবই ইম্পর্ট্যান্ট কথা যেটা আমার জীবনের সাথে মিশে আছে, এমনকি তোকে সেটা সলভ করতে হবে। তোর এমন কি কথা যে কথা তোর জীবনের সাথে মিশে আছে? আমি একটু শুনতে চাই, কি এমন কথা যে কথাটা তোকে এখনই বলতে হবে? আসলে তোকে এই কথাটা আমি বলতে চাই যে আমি শ্রাবণীকে ভালোবাসি, কিন্তু শ্রাবণীকে আমি আমার মনের কথা বলতে পারছি না, কারণ আমার অতীতের সম্পর্কে সবাই জানে, কিন্তু আমি এখন বর্তমানে অনেক ভালো হয়ে গেছি। তোর সাথে চলেই আমি বুঝতে পেরেছি ভালো খারাপের তফাৎটা। আমি বুঝতে পেরেছি, আমি এখন বুঝতে শিখেছি মানুষকে কখনো ছোট করতে নেই, মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই, নিজের টাকা কখনো অপচয় করতে নেই, বাবার টাকায় কখনো কারো বড়াই করতে নেই। এটা আমি মানতে বাধ্য যে তুই এখন পরিবর্তন হয়ে গিয়েছিস। তোর এখন নিজের আগের লাইফটা, এখন তো নতুন একটা লাইফ হয়েছে। আমি শ্রাবণীকে ভালোবাসি, কিন্তু ওকে আমার মনের কথা বলতে পারছি না, তোর সাহায্য চাই। কি পরিবর্তন হয়ে গিয়েছে? আমি শ্রাবণীর চোখে তোর জন্য একটা মায়া আর ভালোবাসা দেখেছি। আমি ওর চোখে তোর জন্য কেয়ারিং দেখেছি, কারণ ওর চোখে দেখেছি তুই এখন পরিবর্তন হয়ে গিয়েছিস। ও কি আমাকে ভালোবাসবে? তুই আমাকে এসব কথা বলে মনটা কি যে খুশি করে দিয়েছিস, তোকে নিজেও আমি বলে প্রকাশ করতে পারবো না। তুই আমার বন্ধু, ও আমার বন্ধু, তাই তোদেরকে এক করার দায়িত্ব আমি নিলাম। কথাটা শুনে আকাশ আমাকে জড়িয়ে ধরলো, আর আকাশ বলল, তুই আমার সত্যিকারের বন্ধুরে। আজ পর্যন্ত যত মানুষের সাথে চলাফেরা করেছি কেউ তার স্বার্থ ছাড়া কিচ্ছু করেনি, কিন্তু কখনো তুই আমার কাছে নিজের স্বার্থের জন্য কিছু চাইলি না, কিন্তু আমার অনেক বন্ধু নিজের স্বার্থের জন্য অনেক কিছু আমার থেকে নিয়ে চলে গেছে। তুই একমাত্র প্রকৃত বন্ধু যে কখনো ছেড়ে যাওয়ার কথা বলিসনি, বিপদের সবসময় পাশে থেকেছে। একটা কথা সবসময় মাথায় রাখবি, প্রকৃত বন্ধু কখনো বিপদে ছেড়ে যায় না। আর বন্ধু বন্ধু হয়, বন্ধু কখনো কারো কাছে
কিছু চায় না। বন্ধুকে সব সময় নিজে থেকে দিলে সেটা উপহার হয়, আর কিছু চেয়ে নিলে সেটা লোভ হয়। তুই ঠিক বলেছিস, তোর মা বাবা নেই তারপরেও তোর মাথার মধ্যে অনেক জ্ঞান। কখনো ভালোবাসা পাসনি তারপরেও ভালোবাসার মর্ম তোর মধ্যে আছে। আকাশের সাথে আরও কিছু কথা বলে আমি ওখান থেকে সোজা চলে আসি। এরপর বাসায় আসতে আমাকে রাধিকা জিজ্ঞেস করে, কি কথা বলছো? আমাকে একটু বলো শুনি। তোমার সাথে তোমার বন্ধুর কি কথা হয়েছে? রাধিকাকে সবকিছু খুলে বলি। আমার সাথে আকাশের কি কথা হয়েছে সবকিছু শুনে, ওরে আমার রোমিও রে, তুমি মনে হচ্ছে এখন মানুষের প্রেম মিলনে সাহায্য করছো। নিজের মিলনের কোনো খবর নেই, নিজে তো বোঝো না ভালোবাসার কিছু, যে কিনা আবার তোমাকে ভালোবাসে। রাধিকার কথা কিছুই বুঝলাম না। একটা মুচকি হাসি দিয়ে কথাগুলো বলে ওখান থেকে চলে যায়। আমি বসে আকাশের জন্য ওর প্রপোজের একটা কবিতা লিখতে লাগলাম। তখন হঠাৎ করে রাধিকা রুমে এসে জিজ্ঞেস করে, তুমি এখন খাতার কলম নিয়ে কি করতেছো? আসলে আমি আকাশের জন্য একটা কবিতা লিখছিলাম, যে কবিতাটা শুনে শ্রাবণী পছন্দ করে। তাই নাকি? তুমি কি কবিতা লিখতে পারো? কথাটা শুনে আমি বেশ অবাক হলাম। কেন পারবো না, আমি যে একজন রাইটার, এবং কি আমি গল্প থেকে উপন্যাস সব কিছু লিখি। কথাটা বলতে তখনই আমার থেকে রাধিকা আমার ফোনটা নিয়ে ফেসবুক থেকে অসংখ্য সব কিছু চেক করে দেখে। আমার হাজারো অসংখ্য গল্প লেখা, এবং কি সেই গল্প পেজের মধ্যে হাজারো ফলোয়ার। ওয়াও, তুমি গল্প লেখো? আমার অনেক মনটা খুশি হয়ে গিয়েছে তোমার এমন প্রতিভা দেখে। সত্যি বলছি, আমি অনেক ইমপ্রেস হয়েছি জানো। আমাকে অবাক করে দিয়ে রাধিকা আমার গালে একটা চুমা খেয়ে ওখান থেকে দূরে চলে যায়। আমি শুধু ওর এমন কাণ্ডের দিকে হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। মনে হয় এমন কাণ্ড ও নিজেও লজ্জা পেয়েছে। এরপর কিছুক্ষণ পর আবার আসে, এসে বলে ওঠে, তুমি এখন কি গল্প লিখেছো? আমাকে শোনো, তোমার লেখা গল্প আমি নিজেও শুনতে চাই। আমি তখন রাধিকাকে আমার লেখা কবিতাটা বলতে লাগলাম। তুমি আসো নীরবে স্বপ্নের ছায়ায়, নতুন ভোরের আলো হয়ে মধুর কায়ায়, চোখে তোমার জোনাকির দীপ্তি, ভালোবাসা যেন এক চিরন্তর নীতি। তোমার হাসি আমার সকাল, তোমার ছোঁয়ায় হারায় সকল জ্বালা। তুমি যে আমার নিঃশব্দ কবিতা, আমার ভালোবাসার সঙ্গীত, অমল গীতিকা। আমার এমন কবিতা শুনে তখন রাধিকা বলে ওঠে, তুমি অনেক সুন্দর লিখেছো। রাধিকা ওখান থেকে চলে যায়। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ি, কারণ আগামীকালকে আবার ভার্সিটিতে যেতে হবে। চলেন কবি মশাই, আপনাকে সাথে করে আজকে নিয়ে যাই ক্যাম্পাসে। আপনি তো এখন রোমিও হয়ে গিয়েছেন। দেখেন আবার কিন্তু অন্য কোনো মেয়ের পাল্লায় পড়বেন না, না হলে কিন্তু হড্ডগুড্ডু ভেঙে একদম বাসায় বসাই রাখবো। আমি একটা মুচকি হাসি দিলাম। এরপর আমি আর রাধিকা দুজনে ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটিতে গিয়ে দেখলাম যে আকাশ দাঁড়িয়ে আছে। আমাকে দেখে খুশি হয়ে আমার সামনে আসলো। কিরে, তুই এসেছিস? তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। শ্রাবণী তো এখনো আসলো না। আমি আর আকাশ কথা বলছিলাম, তখনই পেছন থেকে শ্রাবণী এসে বলে ওঠে, শ্রাবণী তোমার সাথে একটা কথা আছে। শ্রাবণীকে সাথে করে এক প্রান্তে নিয়ে যায়। এরপর ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি, দেখো শ্রাবণী, আকাশ কিন্তু আগের মতো নেই, ও কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। হ্যাঁ, সেটা আমি লক্ষ্য করেছি। ও আগের মতো নেই, অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তোমাকে একটা কথা বলতাম, আমি কিন্তু তোমার চোখ দেখে বুঝতে পেরেছি তুমি কিন্তু আকাশের প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছ। তোমার মধ্যে কেমন একটা দুর্বলতা কাজ করছে আকাশের প্রতি। আমার কথা শুনে কেমন জানি না মাথা নিচু করে রইল শ্রাবণী। আমি বেশ বুঝতে পারলাম। তোমাকে একটা খুশির কথা বলি, আকাশ তোমাকে পছন্দ করে। তাহলে গাধাটা কেন বলছে না? আকাশ তোমাকে বলবে, তুমি এখানে অপেক্ষা করো। আমি গিয়ে আকাশকে সেই কবিতা হাতে দিয়ে বলি এই কবিতাটা বলার জন্য। তখন আকাশ আমাকে জড়িয়ে ধরে শ্রাবণীর কাছে যায়, গিয়ে বলে ওঠে, শ্রাবণী, বিশ্বাস করো, আমি আগের মতো নেই। আমি তোমাকে ধীরে ধীরে ভালোবেসে ফেলেছি। আমি চাই এই ভালোবাসা থেকে আমি পরিপূর্ণভাবে তোমার হয়ে যাই। আমি আর খারাপ কোনো কাজে যেতে চাই না। তোমাকে ভালোবেসে সারা জীবন আমি আমার আপন করে তোমার এই মনে থাকতে চাই। তুমি কি আমাকে তোমার ওই মনে একটুখানি জায়গা দিবে, যেখানে আমি আমার মনটাকে রাখবো? আমি দূর থেকে দেখতে পারলাম আকাশ আর শ্রাবণী দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। আমি বসে এসব দেখছিলাম। তখনই পেছন থেকে রাধিকা আমার কাছে এসে বলে ওঠে, বাহ, সস্তাতে সিনেমা দেখার মজাই তো অন্যরকম, কি বলো আবির? হঠাৎ করে রাধিকা আমার সামনে চলে আসে। আর এমন দৃশ্য দেখে আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, তুমি এখানে চলে এসেছো, তোমার ক্লাস নেই? এখনো ক্লাস শুরু হয়নি, তাই ভাবলাম তোমাকে একটু দেখে যাই, তাই এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ক্লাসে যাও, আমি গেলাম।
কথাটা বলে রাধিকা ওখান থেকে চলে যায়। এরপর আমরা তিনজনে ক্লাসে যাই। ক্লাস শেষ করে আমি রাধিকার জন্য অপেক্ষা করছিলাম। এরপর রাধিকা কল করতেই আমি গেটের সামনে যাই। এরপর একসাথে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এরপর বিকেলে শুয়ে আছি, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি রাধিকা বাসায় থাকা সত্ত্বেও কেন কল করেছে বুঝলাম না। ফোনটা রিসিভ করলাম, তখন রাধিকা বলে, তুমি একটু ছাদের উপর আসো, আমি তোমার সাথে আমার কিছু কথা আছে, গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কি এমন কথা যার জন্য আমাকে এইভাবে ডাকলো? তাই আমি ছাদের উপরে গেলাম। আমি ছাদের উপরে যেতে রাধিকা একটা পুরো ফুলের গাছের সামনে এসে আমাকে দাঁড়িয়ে বলে ওঠে, ফুল ছেড়ে ভালো না, ফুল ফুলের গাছেই সুন্দর। বিশ্বাস করো, আমার বাগানের ফুল যেমন সুন্দর, তুমি ঠিক তেমন। তোমার মন আর তুমি এমনটাই সুন্দর। তোমারই মন সুন্দর, মন আর মন মানসিকতা দেখে বিশ্বাস করো আমি পুরো ইমপ্রেস হয়ে গিয়েছি। তোমার কথা বলার ধরন দেখে, তোমার সাথে চলাফেরা করার সাথে আমার কেমন জানি না তোমার প্রতি দুর্বলতা কাজ করতে লাগলো। ধীরে ধীরেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে কথা প্রকাশ করতে পারিনি। আজকে আমি দেখেছি আকাশ যেমন তার ভালোবাসার মানুষকে প্রপোজ করেছে, তাই আমি আর না থাকতে পেরেই তোমাকে বলতে বাধ্য হচ্ছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি যেন রাধিকার মুখে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার শুধু বারবার মনে হচ্ছে এটা একদম ঠিক না। আমি কখনোই মায়ের সমতুল্য আমার ওই আন্টিকে ধোঁকা দিতে পারবো না। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকলাম না। আমি আর বাসায় থাকতে চাই না। এই কথা ভেবে আমি সোজা বাসা থেকে বের হয়ে চললাম। তখনই পেছন থেকে রাধিকা কান্না করতে করতে বলে ওঠে, আবির প্লিজ তুমি চলে যাও না, আমার কথা শোনো, আমার কথার উত্তর দাও, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আমি চলে যাওয়ার সময় শুধু একটা কথাই বললাম, আমি কখনো আমার মায়ের সমতুল্য আন্টিকে কষ্ট দিতে পারবো না। কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। আর রাধিকা আমাকে তার বাসায় রাখার জন্য অনেক আটকানোর চেষ্টা করলো, কিন্তু আমি ওর কোনো কথাই শুনলাম না। বাসা থেকে বের হয়ে হাঁটছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমি এক প্রান্তে বসে আছি। বাসা থেকে অনেক দূর নির্জন একটা জায়গায় এসে ল্যাম্পপোস্টের আলো আমার মুখে এসে পড়লো। রাধিকা, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো আমি কখনো সেই মানুষটাকে কষ্ট দিতে পারবো না, যে মানুষটা আমাকে যেখান থেকে এখানে এনে রেখেছে। আমি তাকে কষ্ট দিতে পারবো না। আমি এসব ভাবছিলাম। প্রায় সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল। বাসা থেকে বের হয়েছি সেই বিকেলে। এখন প্রায় রাত 10টা বাজে। হাতের ফোনটা বন্ধ করে রেখেছি। জানি রাধিকা আর আন্টি অনেকগুলো কল দেবে। আমি বসে আছি, তখনই পেছন থেকে কেউ আমার কাঁধে হাত দেয়। আর আমার পাশে রাস্তার এক প্রান্তে বসে তাকিয়ে দেখি সে মানুষটার কেউ না, রাধিকার আম্মু, মানে আন্টি। জানো বাবা, আমার মেয়ে রাধিকা ছোটবেলা থেকেই আমার কাছে কোনো কিছু আবদার করেনি। বাবা মরে যাওয়ার পরে নিজের কষ্টগুলো সব সময় লুকিয়ে রাখতো। কখনো আমাকে বুঝতে দিত না যে তার বাবার কষ্টগুলো। ওকে কখনো দেখিনি কান্না করার জন্য, বা কখনো আমার কাছে এসে বাহানা করেনি কোনো কিছু লাগবে, এমন ধরনের কোনো কথাই সে আমার কাছে বলেনি। কিন্তু বিশ্বাস করো, আজকে আমার মেয়ে আমার কাছে কান্না করে এসে বলেছে সে আবিরকে চায়, আবিরকে ভালোবাসি। আবির, আমি জানি তুমি চাও না আমাকে কষ্ট দিতে, কিন্তু সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করি। আমিও চাই তুমি আমার মেয়ের সুখে দুঃখের সাথী হও। আমিও তোমাকে আমার ছেলে ভেবে মেনে নিয়েছি। তুমি দয়া করে বাবা আমার মেয়েটাকে তোমার করে গ্রহণ করে নাও। আন্টি কথাটা বলে আমার সামনে কান্না করতে লাগলো। আমি ওনাকে বোঝালাম, আপনি যা চান তাই হবে, আপনার কথা আমি কখনো অমান্য করব না। এরপর আন্টি আমাকে ওখান থেকে নিয়ে যায়। ওখানে দেখলাম কাঁধি-সহ সবকিছু আগে থেকে রেডি আছে। দেখতে দেখতে বিয়ের কাজটা সম্পূর্ণ হয়ে যায়। এরপর আমি বাসর ঘরে প্রবেশ করি। তখন রাধিকা আমাকে দেখে আমার পা ধরে সালাম করে। তখন রাধিকা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস করো আবির। আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে বলে উঠলাম, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। কথাটা বলে আমি রাধিকাকে জড়িয়ে ধরলাম। এভাবে বললে হবে না, আমাকে আগে প্রপোজ করতে হবে রোমান্টিকভাবে। আমি রাধিকার সামনে হাঁটু কেড়ে বলে উঠি, তোমায় দেখি ভোরের আলোয়, মেঘে ঢাকা কুয়াশার ছোঁয়া চলার চেনা চালায়, তোমার চোখে জোনাক জ্বলে, আমার মনের পাতায় স্বপ্ন আঁকে কথা বলে। তুমি যেন গান, শান্ত নদীর কলত্রাণ, তোমার হাসি আকাশ এক রঙিন আভাস, তোমার চুলে হাওয়া দোলা,
তোমার ছোঁয়ায় হৃদয় আমার নতুন স্বপ্ন ডোবা। তুমি আসলে বসন্ত আসে, শুকনো গাছে পাতা গজায়, প্রাণ খোঁজে আশা। তুমি হেসে দিলে দুঃখ ভুলে যাই। তোমার কাছে সব হেরে গিয়েও জিতে চাই। তোমার পাশে থাকলে জীবন হয় সহজ, মনের ভিতর রচিত হয় নির্ভরতার মহারাজ। তোমার কণ্ঠে আমার সকল শুরু হয়, রাত্রি শেষ হয়। তোমার মায়ায় নীরবে হৃদয় কয়। তুমি না থাকলে কেমন যেন দিনগুলো, তোমার ছায়া ছাড়া আলো তো মনে হয় নীল। তুমি এক অভ্যাস, নেশা, ব্যাকুলতা। তুমি না থাকলে জীবনে কেবল খালি শূন্যতা। তুমি কি জানো কতবার ভাবি এই শহরে প্রতিটি কোণায় লিখি তোমায় ভালোবাসি। জানো কি আমার শব্দ হারায় তোমার চাওয়ায়, তোমার নাম বলেই হৃদস্পন্দন দ্রুত বজায়। তোমার জন্যই কবিতা, গান, প্রেমিকের নিঃশ্বাস। তুমি ছাড়া জীবন মানে যেন কেবল শূন্য আকাশ। তোমার একটুখানি মন চায়, তোমার হাতে হাত রেখে চিরদিন কাটাতে চাই। আর সেই কথাটি বলতেই এসেছি, যা বহুদিন ধরে বুকের গভীরে রেখে এসেছি। তুমি কি হবে আমার আকাশের চাঁদ? তুমি কি হবে আমার জীবনের একমাত্র সঙ্গী, অনুরাগ, বন্ধু? তুমি কি আমাকে দেবে সে অধিকার, ভালোবাসার নাম নিয়ে চিরদিন তোমায় রাখি কাছে বারবার? তুমি কি আমার হবে, শুধুই আমার, হাজার গল্পের ভেতরে একমাত্র আমার প্রিয় নারীর ছায়া? তোমার প্রাণে তাকিয়ে আজ বলি, চোখের ভাষা নয় মনের গভীর কণ্ঠে বলি, আমি তোমায় ভালোবাসি সত্যিকারের মতো। আমার জীবনের প্রতিটা স্বপ্নে তোমারই প্রতিচ্ছবি থাকে জেগে। এই জীবনটুকু একটিবার তোমায় জিতে চাই, তোমার ভালোবাসায় আমি পূর্ণতা পেতে চাই। চলো একসাথে হাঁটি, বন্ধন হোক অটুট। তুমি থেকে আমি হই, দুজন এক জীবনের মধুর যাত্রার সূত্র। তোমার চোখে ভেসে উঠুক হাসির ছায়া, তোমার হাত ধরে চলে যাক 3 মাস বছর গাথা। তোমার হৃদয়ে যদি আমার জন্য জায়গা থাকে তবে এসো আজই বলো, হ্যাঁ আমি তোমার চিরদিনের মতো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আবি। কথাটা বলি আমি আবিরকে জড়িয়ে ধরলাম। গল্পটা এখানে শেষ করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট আর লাইক তো অবশ্যই করবেন। আর অবশ্যই কেমন হয়েছে তা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।